নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। ধানসিঁড়ির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় শব্দ। শব্দ সম্পর্কে এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম, তাতে যথেষ্ট ভালো রেসপন্সও পেয়েছি। তো একটা ভিডিওর মধ্যে তো সবটা বলা সব রকমভাবে সম্ভব হয় না, তো সেই জন্য শব্দ বিষয়ে আরও একটা ভিডিও আজকে বানালাম। দেখো, এখানে একটা সংজ্ঞা লিখেছি। উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টি স্পষ্ট অর্থযুক্ত হয়ে কোনো বিশেষ ভাষা গোষ্ঠীভুক্ত নারী পুরুষের বোঝার উপযোগী হলে সেই অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। শব্দ কথাটা আমরা যখন বলছি, একটা জিনিস মানে খেয়াল রাখবে, আমরা যা কিছু বলছি সেটা শ্রুতিযোগ্য হলে কিংবা অর্থপূর্ণ হলে, সেটা যেই বলে থাকুক না কেন, নারী পুরুষ উভয়ই নির্বিশেষে এটা অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি হলেই সেটা হবে শব্দ। মানে শব্দ তো বাকযন্ত্রে উচ্চারিত হয়, তো বাকযন্ত্রে মানে এটাকে আমরা এভাবেও বলতে পারি যে শব্দ মানে বাকযন্ত্রে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টি। ধ্বনির অর্থ আওয়াজ, আওয়াজ মানেই ধ্বনি। তো বাগধ্বনি বা বাগধ্বনি সমষ্টি, এই যে এখানে ধ্বনি বা ধ্বনি সমষ্টি লিখেছি, ধ্বনি বা ধ্বনি সমষ্টি আর বাগধ্বনি বা বাগধ্বনি সমষ্টি একই হলো। আমি এখানে একটা লিখলাম, যেমন ধরো অন্ন। অন্ন মানে হলো ভাত, কিন্তু এটাকে যদি আমি এরম ভাবে লিখি বা এরকম লিখি, এটা কি কোনো অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি হচ্ছে? এগুলোর কোনো মানে এগুলো কোনো শব্দই হচ্ছে না, এগুলোর কোনো মানেই নেই। তাহলে এমন ভাবে মানুষের সাথে কথা বলার সময় বা লেখার সময়তেও, কারণ আমরা জানি শব্দের দুটো রূপ আছে, একটা মৌখিক শব্দ আর একটা হলো লেখ্য শব্দ। মৌখিক শব্দ মানে যেটা আমরা মুখে বলছি সেটা, আর লেখ্য শব্দ হচ্ছে যেটা আমরা লিখে বোঝাচ্ছি। সেই মুখে বলা হোক কিংবা লেখার ক্ষেত্রে হোক, এমন ভাবে সেটা লিখতে হবে যাতে সেটা অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি হয়, তা না হলে কিন্তু সেটা শব্দ বলে গণ্য হবে না। শব্দের দুটো রূপ আমি এখানে লিখে দিচ্ছি, একটা হলো মৌখিক শব্দ, আরেকটা হলো লেখ্য শব্দ। আরেকটা উদাহরণ আমি যেমন বলি, যে ধরো একটা কবিতার লাইনই আমি বললাম যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, এই কথাটা আমি এই লাইনটা বললাম। এবার আমি যদি লিখি এখানে কথাটা, দেখো যেটা আমি বললাম একটু আগে সেটা এখানে লিখে দিয়েছি, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। এখানে দেখো প্রতিটা আলাদা আলাদা করে যদি আমি ধরি, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, এগুলো প্রত্যেকটা কিন্তু মানে এই ধ্বনি বা ধ্বনি সমষ্টি যাই বলবে, এগুলো কিন্তু প্রত্যেকটাই অর্থপূর্ণ। এবার এটাকে যদি কেউ মুখে বলে তাহলেও এটা সবার কাছে গ্রহণযোগ্য বা অর্থপূর্ণ হয়ে দাঁড়াবে, বা কেউ যদি লিখেও প্রকাশ করে সেটাও কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য বা অর্থপূর্ণ হয়ে দাঁড়াবে। তাহলে অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি যেগুলো কোনো ভাষা গোষ্ঠীভুক্ত নারী পুরুষের বোঝার উপযোগী হয়, সেটাই হলো শব্দ। দেখো, আমি এখানে একটা শ্রেণী বিভাগ লিখছি, শব্দের শ্রেণী বিভাগ। শব্দকে দুটো ভাগে ভাগ করা যায়, গঠনগত আর অর্থগত। গঠনগত হচ্ছে সিদ্ধ বা মৌলিক, আর সাধিত বা যৌগিক। এগুলো সবটাই আমি আলাদা করে বিশ্লেষণ করে দেব। এখন আগে শ্রেণী বিভাগটা লিখিয়ে দিলাম। আর অর্থগতকে তিন ভাগে ভাগ করা যায়, এক হলো যৌগিক, দুই হলো রূঢ় বা রূঢ়ি,
আর 3 নম্বর হলো যোগরূঢ়। যৌগিক হচ্ছে এটা অপরিবর্তিত অর্থ, অপরিবর্তিত অর্থ। রূঢ় বা রূঢ়ি হচ্ছে পরিবর্তিত। অর্থ আর যোগরূঢ় হচ্ছে সংকুচিত অর্থ। এই সাধিত বা যৌগিক শব্দের আবার দুটো ভাগ আছে। সাধিত বা যৌগিক শব্দের দুটো ভাগ আছে। প্রকৃতি প্রত্যয় নিষ্পন্ন, প্রকৃতি প্রত্যয় নিষ্পন্ন, আরেকটা হচ্ছে সমাস নিষ্পন্ন। শুনতে খুবই হয়তো মনে হবে যে কঠিন ব্যাপার, কিন্তু কিছুই না। আমি চেষ্টা করি, আমার ভিডিও যারা তোমরা রেগুলার দেখো খেয়াল করে থাকবে যে এরকম মানে যেগুলো একটু জটিল মনে হয় আমার, যে এগুলো বুঝতে অসুবিধা হতে পারে সেগুলো বেশিরভাগই আমি এরকম ছকের আকারে বা সূত্র ধরে ধরে লিখে দেওয়ার চেষ্টা করি। এগুলো সব আমি ডিটেলে আলোচনা করে দেব। আচ্ছা, এবারে দেখি মৌলিক বা সিদ্ধ শব্দ। আমি বললাম না যে আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে করে দেব। তো গঠনগত দিক থেকে দুটো পেয়েছি, একটা মৌলিক বা সিদ্ধ, আর একটা হচ্ছে সাধিত বা যৌগিক। মৌলিক বা সিদ্ধ হচ্ছে যে শব্দকে বিশ্লেষণ করতে বা ভাঙতে পারা যায় না, বা বিশ্লেষণ করলেও ভাষার বিশ্লিষ্ট অংশ বা ভগ্নাংশের কোনো অর্থ হয় না, তা সেটা হলো মৌলিক বা সিদ্ধ শব্দ। আমি লিখে দিই, যে শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভাঙতে পারা যায় না, বা ভাঙলেও তার ভগ্নাংশের বা ভাঙলেও তার ভগ্নাংশ কোনো অর্থ, ভগ্নাংশের কোনো অর্থ হয় না, তাকে বলে মৌলিক বা সাধিত শব্দ। তাকে বলে মৌলিক বা সাধিত শব্দ। কিরকম? খুবই সিম্পল, বোঝাই যাচ্ছে যে শব্দকে ভাঙলে তার কোনো অর্থ বেরোবে না। যেমন নাক, কান, চুল, মাথা, হাত, এগুলোকে ভাঙার কোনো ব্যাপার নেই, এগুলোর কোনো ভাঙা যাবে না, বা যদি বা কেউ জোর করেও ভাঙে, সেই ভগ্নাংশের কোনো ইয়েও হবে না, কোনো অর্থপূর্ণ শব্দও বেরোবে না। ফুল, ফল, নৌকা, মানে মোটামুটি মনে রাখবে যে সমস্ত শব্দগুলো আমরা উচ্চারণ করছি মনে হচ্ছে যেন এক কথায় উচ্চারণ হয়ে যাচ্ছে, সেগুলো হচ্ছে মৌলিক বা সিদ্ধ শব্দ। এরকম অনেক হয়, চাঁদ, সূর্য, ঠিকই লিখছিলাম, বন, লতা, গুল্ম ইত্যাদি। এরপর হচ্ছে সাধিত বা যৌগিক শব্দ।
সাধিত বা যৌগিক শব্দ হচ্ছে যে শব্দকে বিশ্লেষণ করা যায় বা ভাঙা যায় বা ভাঙলে তার ভগ্নাংশ ভাঙলে তার ভগ্নাংশ থেকে শব্দের পূর্ণ অর্থ বুঝতে সুবিধা হয় থেকে শব্দের পূর্ণ অর্থ বুঝতে সুবিধা হয় তাকে সাধিত বা যৌগিক শব্দ বলে। যেমন গঙ্গা জল, গিন্নিমা, গ্রাম ছাড়া, ইত্যাদি। আচ্ছা, এই সাধিত শব্দের আবার মানে দুভাবে একে ভাঙা যায় বা নিষ্পন্ন হয়, যাই বলে প্রকৃতি প্রত্যয় নিষ্পন্ন শব্দ, সমাস নিষ্পন্ন শব্দ। সেটা দেখিয়ে দিয়েছিলাম বেশ থেকে সাধিত শব্দের আবার দুটো ভাগ রয়েছে, সেটাও বলে দিচ্ছি। এবার হচ্ছে প্রকৃতি প্রত্যয় নিষ্পন্ন শব্দ। ধাতু ও শব্দের উত্তর প্রত্যয় যোগে নিষ্পন্ন হলে ধাতু ও শব্দে উত্তর প্রত্যয় যোগে নিষ্পন্ন শব্দ হলো প্রকৃতি প্রত্যয় নিষ্পন্ন শব্দ। যেমন গম যুক্তব্য সমান সমান গন্তব্য। বাজ যোগ না সমান বাজনা। ডাকা যোগ আই সমান ঢাকাই। কি বলেছে? ধাতু ও শব্দের উত্তর প্রত্যয় যোগে নিষ্পন্ন শব্দ। ধাতু ও শব্দ গম, বাজ, ডাকা, এগুলো এই গম যেমন ধাতু, এগুলো হচ্ছে প্রত্যয় যোগে নিষ্পন্ন হলে, মানে এর সাথে প্রত্যয় যোগ হয়েছে প্রত্যেকটা, হয়ে যে শব্দটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে একটা অর্থপূর্ণ শব্দ। এটাই হচ্ছে প্রকৃতি প্রত্যয় নিষ্পন্ন শব্দ। এরপর হচ্ছে সমাস নিষ্পন্ন শব্দ। সমাস নিষ্পন্ন শব্দ হচ্ছে পরস্পর সম্বন্ধ বিশিষ্ট দুই বা তার বেশি মৌলিক বা সাধিত শব্দের মিলনে সমাস নিষ্পন্ন শব্দ হয়। যেমন রথকে দেখা সমান সমান হলো রথ
দেখা। এটা সমাসের ভিডিও যদিও আমি করিনি এখনো, এটা খুব তাড়াতাড়ি আসবে। তবে এখানে সমাস বিষয় বেশি ভেঙে বলতে গেলে এগুলো বলা যাবে না, ভিডিও অনেক লং হয়ে যাবে। সেই জন্য সমাসের এই বেশি আমি বলছি না এখানে, শুধু এই উদাহরণটা বোঝানোর জন্যই বলে দিলাম যে রথকে দেখা, রথ সমাস সম্পর্কে ধারণা কম বেশি সবারই রয়েছে। আচ্ছা, ছন্ন মতি যার, এটা হচ্ছে মতিচ্ছন্ন। নিশায় চরে যে, নিশাচর। আচ্ছা, যৌগিক শব্দ এবার। যে শব্দের প্রকৃতি, প্রত্যয়গত অর্থ ও ভাষায় ব্যবহৃত প্রচলিত বা ব্যবহারিক অর্থ এক বা অভিন্ন, তাকে যৌগিক শব্দ বলে। আচ্ছা, এই যৌগিক শব্দের কিন্তু শব্দকে ভাঙলে তার প্রকৃতি প্রত্যয় অংশের দ্বারা যে অর্থ হয় তা শব্দের আকৃতি বা ব্যুৎপত্তিগত দিক থেকে প্রকৃতি প্রত্যয়গত অর্থ। কিরকম একটা উদাহরণ বলছি, যেমন গায়ক, এটা হচ্ছে গই যোগ অক, সমান হয় গায়ক, মানে যে গান করে। গায়ক শব্দের প্রকৃতি প্রত্যয়গত অর্থ যেটা, সেটা কিন্তু ভাষায় প্রচলিত অর্থ একই। মানে এটা গায়ক মানে হচ্ছে গায়ক মানে যে গান করে, একে ভাঙলে যে শব্দগুচ্ছ পাওয়া যায় গই যোগ অক, আর এটার যে প্রকৃতি প্রত্যয়গত অর্থ আছে সেটা ভাষায় প্রচলিত অর্থ একই। আবার এরকমও রয়েছে, রাবণ যোগ স্নি সমান রাবণী, রাবণের পুত্র। মানে রাবণী, এটা মানেও রাবণের পুত্র। দেখো, রূঢ় বা রূঢ়ি শব্দের সংজ্ঞাটা এখানে লিখেছি। যে শব্দের প্রকৃতি প্রত্যয়গত অর্থের দ্বারা ভাষায় ব্যবহৃত বা প্রচলিত ব্যবহারিক অর্থ আদৌ প্রকাশিত হয় না, অর্থাৎ প্রকৃতি প্রত্যয়গত অর্থ ও ব্যবহারিক অর্থ সম্পূর্ণ পৃথক ও পরিবর্তিত, তাকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলে। একটা উদাহরণ লিখি, হস্ত যোগ ইন সমান সমান হস্তি, মানে হলো যার হাত আছে। এটা দেখে অনেকেরই মনে হবে যে আমি ভুল লিখছি, কিন্তু না, এটাই ঠিক। কিন্তু এর ব্যবহারিক অর্থ, এই হস্তি শব্দের ব্যবহারিক অর্থ হলো হাতি। আবার আরেকটা, যেমন রি যোগ নিন সমান হরিণ। হরিণ মানে যে হরণ করে।
কিন্তু এর ব্যবহারিক অর্থ হরিণ বললে আমরা কি বুঝি? নিরীহ একটি প্রাণী বা নিরীহ প্রাণী বিশেষ। যোগরূঢ় শব্দের সংজ্ঞাটা লিখছি। কি লিখেছি একটু ভালো করে খেয়াল করো। যে শব্দের প্রকৃতি, প্রত্যয়গত অর্থ বা প্রচলিত ব্যবহারিক অর্থ সম্পূর্ণ পৃথক নয়, বরং প্রকৃতি প্রত্যয়গত অর্থকে অনুসরণ করে একটি বিশেষ ব্যবহারিক অর্থ প্রকাশিত হয়, তাকে যোগরূঢ় শব্দ বলে। একটা উদাহরণ লিখি, যেমন পাকে জন্মে যে, পঙ্কজ আমরা জানি খুব ভালো করে, এক কথায় প্রকাশে অনেকবার আমরা এটা পড়েছি। পাকে জন্মে যে, সে পঙ্কজ। এবার এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? পঙ্ক জন যোগ ড সমান পঙ্কজ। এর ব্যবহারিক অর্থ কি? পঙ্কজ শব্দের ব্যবহারিক অর্থ হলো পদ্ম। পঙ্কে পদ্মের জন্ম, তাহলে ব্যবহারিক অর্থ পদ্ম প্রকৃতির প্রত্যয়গত অর্থকে অনুসরণ করেছে, করে দুটোর একটি বিশেষ ব্যবহারিক অর্থ প্রকাশিত হয়েছে। আরেকবার বলে দিচ্ছি, আমরা জানি যে পঙ্কে জন্মে যা, তা হলো পঙ্কজ। পঙ্কজ মানে পদ্ম, পদ্ম পাকে জন্মে, আবার পাকে জন্মে যা তাকে পঙ্কজ বলা হচ্ছে। তাহলে এখানে পদ্ম প্রকৃতি প্রত্যয়গত অর্থকে অনুসরণ করেছে। আবার আরেকটা যদি জল যোগ দা, জল দা যোগ অ সমান জলদ। জলদ মানে হচ্ছে যে জল দান করে। আবার এই জলদ মানে হচ্ছে মেঘ। ব্যাপারটা একই হলো নাকি? যে জল দান করে সে হচ্ছে জলদ। মেঘ থেকেও তো বৃষ্টি হচ্ছে, সেটাও তো মানে মেঘও তো ব্যবহারিক অর্থে জল দান করছে। এটাই হচ্ছে যোগরূঢ় শব্দ। আরো একটা দুটো উদাহরণ আমি এখানে লিখে দিচ্ছি। দিতে দিতে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার কাছে পৌঁছে যায়। আর কমেন্টে সবাই আমাকে জানাও যে কি ধরনের ভিডিও দরকার, বা কোনো স্পেসিফিক টপিক। আমি সবসময় বলি যে সেরকম কোনো যদি কিছু থাকে আমাকে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব। আমাকে এর আগে একটা দাদা কমেন্ট করেছিলেন, উনি খুব সম্ভবত বাংলাদেশ থেকে কমেন্ট করেছেন যে আপনি 9-10-এর সিলেবাসটা কভার করুন, করুন। তো সিলেবাস আসলে ক্লাস ওয়াইজ আমি এখনও সেভাবে করাটা শুরু করিনি। কিছু বেসিক জিনিসগুলো করে নিয়ে আমার মনে হয় করলে জিনিসটা আরও সুবিধা হবে। আমি অবশ্যই আপনার কথা গুরুত্ব দিচ্ছি, বা আমি চেষ্টা করছি সেই মতন
ভিডিও বানানো যায় সেই টপিকগুলোর ওপরে, কারণ 9-10-এর সিলেবাস আমি অলরেডি দেখেছি তাতে কি কি টপিক রয়েছে বা কি ধরনের রয়েছে। আমি অবশ্যই চেষ্টা করব, আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, কারণ যারা প্রথম থেকে দেখছেন তারা তো জানেনই আমার নতুন চ্যানেল, খুব বেশি দিনের চ্যানেল নয়। তো এই কয়েকদিনের মধ্যে আমি যতটুকু অডিয়েন্স পেয়েছি আমি চেষ্টা করছি যেটুকু, যে যারা রিপ্লাই করে, যারা কমেন্ট করে, তাদের ইচ্ছে মতন ভিডিও আপলোড করার। তো দেখতে থাকুন আপনারা ভিডিওগুলো। আর ওরকম আরও যদি অন্য কোনো বিষয়ের ওপর, কোনো স্পেসিফিক বিষয় বা কোনো ক্লাসের কেউ যদি কোনো স্টুডেন্ট মনে করো যে হ্যাঁ আমাদের এই জিনিসগুলো হলে ভালো হয়, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব সেই মতন ভিডিও বানানো। আজকের ভিডিওটা এই অবধিই থাক, পরের আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এখানে আরও একটা উদাহরণ লিখে দিয়েছি দেখো, যোগরুর পরিব্রি ঘ মানে সবার পরিবার মানে পরিজন, কিন্তু এর ব্যবহারিক অর্থ হলো পত্নী। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।